তো আজকে আমরা এনটিআরসিকে কেন্দ্র করে আমাদের যে আয়োজন অর্থাৎ ফ্রি ক্লাস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আজকে আমরা ধারাবাহিক ক্লাসের কথা যদি বলি, তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সন্ধি। অর্থাৎ আমরা কিন্তু ঈদের আগে আহ, তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সন্ধি। অর্থাৎ আমরা কিন্তু সন্ধি ক্লাসটা ঈদের আগে দুইটা ক্লাস আমরা করেছি, তো সেইটারই ধারাবাহিকতায় আজকে আমরা 3 নম্বর অর্থাৎ সর্বশেষ ক্লাসটা কিন্তু আমরা আজকে করব। এ হচ্ছে বিষয়। আর বইয়ের প্রসঙ্গে যদি বলি, আপনারা নিশ্চয় জানেন, আর যারা নতুন করে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে একটা কথা, সেটা হচ্ছে এই অল ইন ওয়ান কোশ্চেন ব্যাংক থেকে যদি আপনারা পরীক্ষা দিতে ইচ্ছুক থাকেন, বা আমাদের কিন্তু ফ্রি ক্লাস বা ফ্রি যে আয়োজনটা পরীক্ষার জন্য সেটা কিন্তু আমাদের চলমান রয়েছে। তো সেইটার পূর্ব শর্ত হচ্ছে এই বইটা কিন্তু আপনাদেরকে ক্রয় করতে হবে। তো আপনি এই বইটা ক্রয় করার পরে আমাদের যে পেজ রয়েছে সেখানে এসএমএস করলে আপনাদেরকে ফ্রি যে আমাদের সার্ভিস অর্থাৎ আমার যে প্রাইভেট যে গ্রুপ রয়েছে এবং একই সাথে অ্যাপস, সেই অ্যাপসের মাধ্যমে কিন্তু আমাদের সকল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আজকে আমাদের ক্লাসের যে আয়োজনটা সেখানে একটু দেখব। আমাদের আজকে মুখস্থ বেইজের মধ্যে রয়েছে হচ্ছে বাক্য সংকোচন এবং সন্ধির হচ্ছে তৃতীয় ক্লাস। সন্ধির হচ্ছে তৃতীয় ক্লাস। তো বরাবরের মতোই কিন্তু আমি কিন্তু আপনাদের একটা এনটিআরসিকে কেন্দ্র করে যেই দিক নির্দেশনা যেটাই বলি না কেন, সন্ধি সম্পর্কে যে প্রশ্ন অতীতে আসছে পরীক্ষাগুলোতে, বিশেষ করে নিবন্ধনে, তো সেগুলোর কিন্তু একটা আচ্ছা, এইটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই, যাতে করে আপনারা বুঝতে পারেন যে এই অধ্যায়টা চাকরি পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ, স্পেশালি নিবন্ধনের জন্য আসলে কতটা গুরুত্বপূর্ণ। তো আসলে বলার অপেক্ষায় রাখে না, আপনারা নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যে কিন্তু আমাদের পে স্কেল যেটা সেটা কিন্তু সরকার থেকে কিন্তু ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এনটিআরসিতে যারা যুক্ত হচ্ছেন বা হবেন, যারা চাকরি পাবেন, তাদের কিন্তু কলেজের কথা যদি বলি প্রায় মোর দেন 45K-র উপরে, অর্থাৎ 45 থেকে 47-48 হাজার টাকার মতো স্যালারি হবে। তো এটা কিন্তু মোটেও অনেক একটা অ্যামাউন্ট বলা যায়। হ্যাঁ, এ হচ্ছে বিষয়। তো এত একটা সুযোগ, এত একটা সুবিধা, এত বড়, আর এটা কিন্তু ম্যাক্সিমাম সময় এলাকাতে বা চাইলে আপনার এলাকাতেও কিন্তু পোস্টিং হয় অনেক সময়। তো যাই হোক, এটার অনেক সুযোগ সুবিধা আছে, সেদিকে আমরা যাচ্ছি না। জাস্ট আমরা সামারিটা একটু দেখব এই অধ্যায়টা আসলে কলেজ পর্যায়ে, স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায়ে দুই, সেখানে কতটা গুরুত্বপূর্ণ একটু স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে পারেন এবং একটু এক নজরে একটু দেখতে পারেন যে আসলে এই অধ্যায়টা কতটা গুরুত্বপূর্ণ। ওকে, তো এখন মুখস্থ বেইজের কথা যদি বলা হয়, আমি কিন্তু অতীতে আপনাদেরকে বলে দিয়েছি যে মুখস্থ বেইজ বলতে যেগুলো বোঝায় বাগধারা, পরিভাষা, বাক্য সংকোচন, এই যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু যে কোনো বিগত সালের যে প্রশ্নগুলো রয়েছে সেই বিগত সালের প্রশ্নগুলো কিন্তু আপনারা পড়ে নেবেন। ঠিক আছে, এটা হচ্ছে একটা বিষয়। আর আপনারা আমাদের যে বইটা, যেটা অল ইন ওয়ান কোশ্চেন ব্যাংক যেটা, সেটাতেও আপনারা চাইলে পড়তে পারেন। আর বেশি করে যদি চান যে আমরা শুধুমাত্র বিগত প্রশ্ন পড়ব না, আরও বেশি পড়তে চাই, সেক্ষেত্রে আপনারা অবশ্যই যে কোনো একটা সিরিজের বই, যেটা আসলে বিগত বাদেও কিন্তু অতিরিক্ত যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা চাইলে পড়তে পারেন। তো এই হচ্ছে বিষয়। তো এই অধ্যায়টা কিন্তু বাক্য সংকোচন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটু খেয়াল করে দেখবেন যে এই টপিকটা প্রায় প্রায় ম্যাক্সিমাম সময়, বিশেষ করে স্কুলে দুইটা করে আসছে, প্রায় সবগুলো পরীক্ষাগুলোতেই বলা যায় যে আসছে। এই হচ্ছে বিষয়। তো এই অধ্যায়টা গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করতে হবে। ওকে, আমরা এখন ক্লাসে শুরু করে দেব। ঠিক আছে, প্রথমে খেয়াল করি যে তৎসম শব্দের ব্যঞ্জন সন্ধির যে নিয়মগুলো, অর্থাৎ আমরা কিন্তু গত ক্লাসে তৎসম সন্ধি যেটা ছিল, তৎসম সন্ধির ভিতরে কিন্তু ব্যঞ্জন সন্ধি, তো এই ব্যঞ্জন সন্ধির কিছু প্রকার আমরা শিখেছি বা জেনেছি। তো আজকে আমরা পরবর্তী যে অধ্যায়গুলো রয়েছে বা পরবর্তী যে নিয়মগুলো রয়েছে, এই অধ্যায়ের যে নিয়মগুলো রয়েছে সেগুলো একটু দেখার চেষ্টা করব। আর একই সাথে আপনাদের আর একটা বিষয় জানিয়ে রাখি, যারা আপনারা নতুন যুক্ত হয়েছেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমাদের এই পেজে চাইলে ক্লাসগুলো দেখতে পারেন। আর অতীতের যে দুইটা ক্লাস ছিল সেই ক্লাসটা আপনারা হচ্ছে ইএম জব লিখে ইউটিউবে সার্চ করলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন। সেখানে কিন্তু আমাদের এই যে ক্লাসগুলো হচ্ছে বা অতীতে যে ক্লাসগুলো হয়ে গিয়েছে সেগুলো কিন্তু ধারাবাহিকভাবে দেয়া রয়েছে। তো অতীতের দুইটা সন্ধির উপরে ক্লাস যারা নতুন তারা চাইলে দেখে নিতে পারেন। তো আজকে আমরা শুরু করছি তৎসম শব্দের
ব্যঞ্জন সন্ধির বাকি নিয়মগুলো, ব্যঞ্জন সন্ধির বাকি নিয়মগুলো একটু খেয়াল করি। এখানে নিয়মের মধ্যে কিন্তু বলা রয়েছে যুক্ত ব্যঞ্জন। যুক্ত ব্যঞ্জন বলতে আমরা কি বুঝি খেয়াল করি। এখানে চয় চ, বর্গীয় জয় জ, হ্যাঁ, তারপর কি ডয় ড, লয় ল, এগুলো কিন্তু যুক্ত ব্যঞ্জন আমরা সবাই জানি। তো এই টাইপের শব্দের মধ্যে যদি যুক্ত ব্যঞ্জন যুক্ত থাকে, অর্থাৎ যুক্ত ব্যঞ্জন থাকে বা যুক্ত ব্যঞ্জন সহকারী শব্দ থাকে, তাহলে সেগুলো আসলে আমরা কিভাবে সন্ধি বিচ্ছেদ করব সেটা একটু আমরা দেখার চেষ্টা করব। আচ্ছা, সেটা একটু আমরা দেখার চেষ্টা করব। তো এখানে চয় চ, বর্গীয় জয় জ, বর্গীয় জয় ঝ, এই বিষয়গুলো যেগুলো রয়েছে সবগুলো আমরা একটা একটা করে দেখব যে আসলে কিভাবে এগুলো পরিবর্তন করতে হয়। তো প্রথমে নিয়মের কথা যদি বলা হয়, তো খেয়াল করি যে চয় চ যুক্ত, চয় চ যুক্ত শব্দকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি সেক্ষেত্রে আসলে আমরা কিভাবে করব সেটা একটু আমরা দেখব। এভাবে পর্যায়ক্রমে সবগুলোই আমরা নিয়মই দেখব। তো এখন শুরুতে যেটা দেখব, চয়ে চ যুক্ত শব্দকে কিভাবে সন্ধি বিচ্ছেদ করা যায়। আমরা যদিও প্রথমে নিয়মের কথা বলা রয়েছে যে চয় চ থাকলে আসলে কি হয় বা কিভাবে বিচ্ছেদ করতে হয়, তো আমরা একটু খেয়াল করব, একটু মাথায় রাখব যে প্রতিটা শব্দের ভিতরে কিন্তু চয় চ যুক্ত থাকবে। এটা হচ্ছে প্রথম সত্য। প্রথম সত্য হচ্ছে শব্দের মধ্যে চয় চ থাকবে। তো চয় চ যদি থাকে, অর্থাৎ দুইটা চ যদি যুক্ত থাকে, তাহলে সেটাকে আমরা কিভাবে করব। এখানে প্রথম উদাহরণে যেটা রয়েছে সচিন্তা, সচিন্তা, তাই না? তো এই সচিন্তাকে আমরা দুইটা চ রয়েছে এখানে, দুইটা চতে আমরা কি করব, একটা চ যদি এইদিকে নিয়ে আসি, খেয়াল করি, একটু খেয়াল করি, চিন্তা, রাইট? এখানে কিন্তু সচ্চিন্তা রয়েছে। তো আমি একটা চ এখানে নিলাম, নিয়ে এখানে প্লাস দিলাম, প্লাস দিয়ে চিন্তা। তো আরও যে চটা রয়েছে সেই চয়ের পরিবর্তে কি হবে, সেই চয়ের পরিবর্তে হচ্ছে খণ্ডত্ব হবে এবং পরবর্তী যে দন্ত স থাকবে সেটা কিন্তু সামনে বসবে, অর্থাৎ সৎযোগ চিন্তা, এটাকে আমরা ভাঙালাম সৎচিন্তা, সৎযোগ চিন্তা হচ্ছে সচিন্তা। এইরকমভাবে আমরা পরবর্তীতে যদি দেখি এখানে দুইটা চ রয়েছে, দুইটা চরের পরের চটা আমরা নেব, পরের চটা নিয়ে আমরা যেটা কি করব, চারণটা আমরা এখানে লিখব, চারণটা কিন্তু আমরা এখানে লিখব, চারণটা। তো লেখার পরে পরবর্তী যে চ থাকবে সেই চরের পরিবর্তে আমরা খণ্ডত্ব এখানে লিখব, তার সামনে যেটা রয়েছে সেটাই হবে। তো এখন কথা হচ্ছে যে আসলে খণ্ডত্ব কোথায় বসবে আর দ কোথায় বসবে। যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি খণ্ডত্ব এবং দ দুইটার যে কোনো একটা বসবে। তো এইটা আসলে টোটালি ডিপেন্ড করতেছে যে আপনারা কতটা প্র্যাকটিস করতেছেন, কতটা চর্চার মধ্যে আছেন। তো আপনি যখন নিয়ম বুঝে অনেকগুলো প্র্যাকটিস করবেন তখন কিন্তু অটোমেটিক্যালি আপনি বুঝতে পারবেন যে আসলে এখানে খণ্ডত্ব বসবে নাকি আসলে দ বসবে। তো এগুলো মূলত হচ্ছে প্র্যাকটিসের বিষয়। আপনি প্র্যাকটিস করতে করতেই কিন্তু বা রিভিশন দিতে দিতেই কিন্তু এগুলো বিষয় আয়ত্ত চলে আসবে। ঠিক আছে, খেয়াল করি শরৎচন্দ্র, খুবই গুরুত্বপূর্ণ একটা সন্ধি, এটা কিন্তু প্রায়ই আমরা পরীক্ষায় আসতে দেখি। তো এই শরৎচন্দ্রকে যদি আমরা ভাঙাই, দুইটা চ থাকলে আমরা জানি কি একটা চকে আমরা সামনে নিয়ে আসবো, অর্থাৎ চন্দ্র, হ্যাঁ, একটা চকে আমরা সামনে নিয়ে আসলাম, এই প্রথম শেষের চটা পিছনে নিয়ে এসে পরবর্তীতে কি করব, পরবর্তী চরের জন্য এখানে আমরা খণ্ডত্ব বসাবো। যাক, এটা একদম ইজি, এটা আসলে মাথা ঘামানো কিছু নেই, জাস্ট আপনারা একটু প্র্যাকটিস করবেন উদাহরণগুলো, তাহলেই আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো পরবর্তীতে দেখব সেকেন্ড নিয়মটা, অর্থাৎ শব্দের মধ্যে যদি বর্গীয় জয়ে জ যুক্ত থাকে, অর্থাৎ ব্যঞ্জন বর্গীয় জয় জ যুক্ত ব্যঞ্জন শব্দকে আমরা কিভাবে বিচ্ছেদ করবো সেটা একটু দেখব। আচ্ছা, তো সেটা একটু দেখার চেষ্টা করবো। এখানে আরো অনেকগুলো উদাহরণ রয়েছে, উদাহরণগুলো একটু আপনারা দেখে নেবেন, ঠিক আছে? তো বর্গীয় জয় জ যুক্ত শব্দকে আমরা কি করব, খেয়াল করি। প্রথমে রয়েছে হচ্ছে বৃদ্ধজন, হ্যাঁ, বৃদ্ধজনকে আমরা কিভাবে ভাঙাবো, প্রথমে খেয়াল করি এখানে বর্গীয় জয় জ যেটা রয়েছে, খেয়াল করি। তো এখানে যদি আমরা একটা বর্গীয় জকে যদি আলাদা করি তাহলে শেষে কি হচ্ছে, জন পাচ্ছি আমরা। আর পরবর্তী যে আরো একটা বর্গীয় জ রয়েছে সেই বর্গীয় জয়ের পরিবর্তে আমরা কি জানি, খণ্ডত্ব। আর সামনে যেটা থাকবে সেটা কিন্তু আমরা বসাবো, অর্থাৎ সামনে কি থাকবে, বৃদ্ধ, তাই না? তার মানে কি বিদ্যুৎ যোগ জন, অর্থাৎ হচ্ছে বৃদ্ধজন। একই রকম ভাবে উজ্জীবিত, এই উজ্জীবিতকে যদি আমরা ভাঙাই, কিভাবে ভাঙাবো, বর্গীয় জয় জয় দুইটা আছে, দুইটার থাকলে একটাকে আমরা আলাদা করব, একটাকে আলাদা করে কিন্তু আমরা লিখবো জীবিত। আর আরো একটা যে বর্গীয় জ রয়েছে সেটার পরিবর্তে আমরা কি বসাবো, খণ্ডত্ব, খণ্ডত্ব। তো চাইলে কিন্তু আমরা দ বসাইতে পারি, কিন্তু কথা হচ্ছে যে আপনাকে দ বসাই দেওয়ার পরে আপনাকে দেখতে হবে বা বুঝতে হবে যে এখানে দ বসানোর পরে যে এটা কি আসলে কোনো অর্থ মিনিং করছে কিনা। হ্যাঁ,
দ্বারা কোনো কিছু বোঝাচ্ছে কিনা। তো এগুলো বিষয় কিন্তু আপনারা এমনিতেই বুঝতে পারবেন যখন বারবার প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তো এগুলো কিন্তু বোঝার বিষয়, এগুলো এমনি প্র্যাকটিস করতে করতে আয়ত্ত চলে আসবে। পরবর্তীতে রয়েছে সজ্জন। সজ্জনকে যদি ভাঙায় কি হবে? প্রথমে দুইটা বর্গীয় জয়ের একটাকে আমরা আলাদা করব, অর্থাৎ এরকম করে আলাদা করব জন, সজ্জন। তাহলে জনকে যদি আলাদা করি তাহলে কি হবে? আরেকটা বর্গীয় জয়ের পরিবর্তে আমরা খণ্ডত্ব বসাবো, খণ্ডত্ব, আর সামনে যেটা রয়েছে সেটা কিন্তু বসিয়ে দেব। এই হচ্ছে বিষয়। তাহলে সৎ যোগ জন, সহজ কথায় আমরা যদি সামারি করি সেটা হচ্ছে সকল যুক্ত বর্ণ বললে ভুল হবে। এটা আসলে কিছু কিছু যুক্ত ব্যঞ্জন রয়েছে, যেই যুক্ত ব্যঞ্জনগুলিকে আমরা কি করব, সামনের অংশটা খণ্ডত্ব দেব, এবং অর্থাৎ দুইটা যুক্ত ব্যঞ্জনের একটাকে চেঞ্জ করে আমরা খণ্ডত্ব দিব। এটাই হচ্ছে মূল নিয়ম, আর কিছু না। এ হচ্ছে বিষয়। আর পরবর্তীতে একটু খেয়াল করি, পরবর্তীতে কোনটা রয়েছে? বর্গীয় জয়ে ঝ। খেয়াল করি, কুজ্ঝটিকা এবং বিপদ ঝঞ্ঝা। তো এই দুইটাকে যদি আমরা ভাঙাতে যাই সেক্ষেত্রে আমরা কিভাবে ভাঙাবো? এই দুটাকে যদি ভাঙানো যায় সেক্ষেত্রে আমরা কিভাবে ভাঙাবো? খেয়াল করি, এখানে বর্গীয় জয়ে ঝ যদি থাকে শব্দের মধ্যে, তাহলে আমরা ব্যঞ্জন করব কিভাবে, বিচ্ছেদ করব কিভাবে? সত্য হচ্ছে পরের যে যুক্তটা, অর্থাৎ ঝটা হচ্ছে কি করব, আমরা আলাদা করব। তাহলে ঝটা যদি আমরা আলাদা করি, ঝটা আলাদা করলাম, তাহলে থাকলো কোনটা? বর্গীয় জ। তাহলে বর্গীয় জর পরিবর্তে আমরা কি করব? তাহলে ঝটা এখানে বসালাম, হ্যাঁ, ঝটা সামনে হচ্ছে, তারপর কি বর্গীয় জর পরিবর্তে হচ্ছে খণ্ডত্ব। এটা হচ্ছে মূলত নিয়ম। তারপরে যেটা আছে সেটাই থাকবে। এখানে ঝয়ের সাথে কি আছে? ঝটিকা। আর এখানে আছে হচ্ছে কুদ, অর্থাৎ কুদ ঝটিকা। এটাই হচ্ছে বিষয়। অর্থাৎ আমরা শুধু মাথায় রাখবো, পরবর্তী যদি খেয়াল করি, বিপদ বিপদ ঝঞ্ঝা। এই বিপদ ঝঞ্ঝাটা আসলে কিভাবে আমরা বিচ্ছেদ করব? এই বিপদ ঝঞ্ঝাটাকে আমরা বিচ্ছেদ করব হচ্ছে প্রথমে ঝটাকে আলাদা করব, অর্থাৎ ঝটাকে আলাদা করার করে পরের অংশটা বসাই দেব ঝঞ্ঝা, এবং পরবর্তী বর্গীয় জর পরিবর্তে কিন্তু এখানে কিন্তু আবার দ বসছে। এটা একটু মাথায় রাখবো। এখানে কিন্তু খণ্ডত্ব বসেনি, কারণ খণ্ডত্ব দিয়ে কিন্তু আমরা যদি এখানে খণ্ডত্ব বসাই তাহলে কিন্তু বিপদ, এটা কোনো মিনিংফুল অর্থ হয় না। আর যদি দ বসাই সেক্ষেত্রে কিন্তু এটার একটা অর্থ হয়। তো সুতরাং আমরা এখানে দ বসাবো, অর্থাৎ দ এবং খণ্ডত্বর যে বিষয়টা, এটা আসলে মূলত আমাদের প্র্যাকটিসের উপর নির্ভর করবে। ঠিক একই রকম ডয় ডর উদাহরণগুলো খেয়াল করি, সেম জিনিস, একদম সেম। একটা ডকে আলাদা করব। খেয়াল করি উড্ডিন, এটা কিন্তু পরীক্ষায় প্রায়ই আসে, উড্ডিন, তাই না? উড্ডিন, উড্ডিনকে আমরা কিভাবে ভাঙাবো? খেয়াল করি, এখানে দুইটা ডকে আমরা একটা ডকে সেপারেট করলাম, একটা ডকে সেপারেট করলাম, করার পরে আরও একটা যে ড রয়েছে, তাহলে কি পরবর্তী অংশটা আমরা বসিয়ে দিলাম সেপারেট করে ডিন, আর একটা ডয়ের পরিবর্তে কি বসবে? একটা খণ্ডত্ব, তারপরে সামনে যেটা আছে সেটাই। তার মানে কি উদ যোগ দিন। একই রকমভাবে উড্ডয়ন, হ্যাঁ, এগুলো মহদ্দম্র, এগুলো সবগুলো কিন্তু একই নিয়মে। এগুলো আসলে তেমন বোঝার কিছু নেই বা তেমন কঠিন কিছু না। এ হচ্ছে বিষয়। তারপরে হচ্ছে কি বৃহৎ ধক্কা, এগুলো সেম, একই নিয়ম, এগুলো সব একই নিয়ম। খেয়াল করি এখানে ডয় ড দুইটা রয়েছে, একটাকে আমরা কি করব, এ পাশে নিয়ে এসে পুরোটা বসাই দিলাম, আর সামনে যেটা সেটার পরিবর্তে আমরা একটা খণ্ডত্ব বসাই দিলাম, দ্যাটস ইট, আর কিছু না। এখন পরবর্তীতে লয়লর ক্ষেত্রে কিন্তু সেম, উল্লাস, আমরা একটা লকে এই পাশে নিয়ে আসবো, তার মানে কি লম্ব, আর একটা যে ল থাকবে সেটাকে আমরা কি করব, খণ্ডত্ব বসাই দিব। তারপর কি উল্লাস, উল্লেখ, উদ্লিখ, তারপর কি তল্লিখিত, এই সবগুলো কিন্তু সেম, সবগুলো হচ্ছে সেম। এ হচ্ছে বিষয়। পরবর্তীতে আমরা একটু খেয়াল করব, সবচেয়ে যেটা আমাদের বেশি কনফিউশন তৈরি করে সেটা একটু আমরা দেখব, সেটা অর্থাৎ চয়ে চ, চয়ে চ যুক্ত, চয়ে ছ যুক্ত, চয়ে ছ যুক্ত শব্দকে আমরা কিভাবে সন্ধি বিচ্ছেদ করব সেটা একটু আমরা দেখব। প্রথমত আমরা এটা একটু মনোযোগ সহকারে দেখব, ঠিক আছে? এটা একটু ক্রিটিক্যাল আছে, মানে একটু পেঁচানো আছে, একটু মাথায় রাখতে হবে। খেয়াল করি, এখানে বলছে যে কোনো সন্ধিজাত শব্দের মধ্যে চয়ে ছ থাকলে সেটা তিনভাবে বিচ্ছেদ করা যায়। কয়ভাবে? তিনভাবে। কি কি তিনভাবে আমরা বিস্তারিত আসছি, তার আগে সংক্ষেপে যদি একটু বলি, বিচ্ছেদের সময় চ লোপ পাবে, অর্থাৎ চটাকে আমরা তুলে দেব, নাম্বার ওয়ান। নাম্বার দুই হচ্ছে এই চয়ের পরিবর্তে হচ্ছে আমরা কি বসাবো, খণ্ডত্ব বসাবো বা দ বসাবো। আর তিন নম্বর নিয়ম হচ্ছে আমরা এই চয়ের পরিবর্তে খণ্ডত্ব বা দ বসাবো, এবং একই সাথে ছয়ের পরিবর্তে কিন্তু আমরা তালব্যস্য বসাবো। তো যাই হোক, এগুলো আসলে আমরা প্র্যাকটিস করলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। একটু খেয়াল করবো আমরা প্রথম যে নিয়মটা,
প্রথম যে নিয়মটা, বিচ্ছেদের সময় চ লোপ পাবে, এটা একটু আমরা খেয়াল করবো। বিচ্ছেদের সময় চ লোপ পাবে বলতে আমরা আসলে কি বুঝি? এখানে উদাহরণ রয়েছে হচ্ছে প্রচ্ছদ। প্রচ্ছদ, তাহলে এখানে শব্দের মধ্যে চ এবং ছ যুক্ত রয়েছে, প্রচ্ছদ, চয়ে ছ। তাহলে আমরা নিয়ম জেনেছি কি? প্রথম নিয়ম হচ্ছে চটাকে আমরা বিলুপ্ত করে দিব, বা চটাকে আমরা কি করব? লোপ পাবে, 1 নম্বর নিয়ম পড়ছে কিন্তু। তাহলে এখানে চটাকে যদি আমরা তুলে দেই, পরবর্তী কি শটটা ঠিক থাকবে, আর সামনে চ বাদ দিয়ে যেটা থাকবে সেটাই, অর্থাৎ প্রো থাকবে। এটা একটা কথা। তার পরবর্তীতে ঠিক একই রকম চটাকে আমরা তুলে দিব, এখানে নাম্বার নিয়মের মধ্যে বলা আছে চ হচ্ছে লোপ পাবে। তার মানে কি, এখানে ছন্নটা এখানে ঠিক থাকবে এবং চটা উঠে দিলে কি থাকে, বাকি যেটা থাকে সেটা যুক্ত হবে। তার পরবর্তীতে কিন্তু সেম একই রকম, এখানে চটাকে তুলে দেব, পরবর্তী যা আছে তাই, মুখচ্ছবি, পরবর্তী যা আছে তাই, শুধু চটাকে তুলে দেবো আর কিচ্ছু না। নিয়ম আমরা জানলাম যে চ ছ যুক্ত থাকলে তিনটাই হবে, তিনটা নিয়ম। এখন কথা হচ্ছে, আপনারা বলতে পারেন যে ভাইয়া বা স্যার, তাহলে আমরা বুঝবো কিভাবে যে কোনটা কোন নিয়মের মধ্যে হবে? এটা একটা কোশ্চেন, যে আমি জানলাম তিনটা নিয়ম, তাহলে আমি কোন নিয়মটা অ্যাপ্লাই করব? এটা কিন্তু আপনাকে নিজে জানতে হবে। কিভাবে? আপনি যখন বেশি বেশি প্র্যাকটিস করবেন, তখন কিন্তু অটোমেটিক্যালি এই জিনিসটা আপনার মধ্যে গ্রো করবে। কিংবা আপনি যখন একটাকে যখন আপনি বিচ্ছেদ করবেন, সাপোজ ধরুন পরিচ্ছন্ন, এটাকে যখন আপনি এই প্রথমে চ লোপ পেয়ে করবেন, সেটা একটা অংশ হবে। পরবর্তীতে আপনি কি করবেন? পরবর্তী যে দুইটা নিয়ম, সেই দুইটা কিন্তু আপনি বিচ্ছেদ করবেন। তো সেটা আমরা শেষে দেখব। এই বিষয়টা আরও যে দুইটা নিয়ম রয়েছে এগুলো একটু দেখে তারপর শেষে আমরা বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাব। খেয়াল করি, পরিচ্ছেদ, পরিচ্ছেদটা কিন্তু সেম। এখানে চটা উঠে যাবে, সেট থাকবে, সামনে যেটা আছে ওইটাই বসবে। আচ্ছা, আমরা প্রথম নিয়মটা জানলাম। এখন সেকেন্ড নিয়মটা আসলে কি? সেকেন্ড নিয়মটা হচ্ছে যে চটাকে তুলে দেব, তুলে দিয়ে এখানে খণ্ডত্ব বা দ বসাবো। কীরকম? আমরা চটাকে যদি তুলে দেই, তাহলে চ থেকে তুলে দিয়ে হচ্ছে খণ্ডত্ব বসছে এখানে, আর যা আছে কিন্তু সব সেম। প্রথম নিয়মে কিন্তু আমরা চটাকে তুলে দিয়েছি, একবারে তুলে দিয়েছি। আর সেকেন্ড নিয়মটা হচ্ছে চয়ের পরিবর্তে আমরা খণ্ডত্ব বা দ বসাবো। ঠিক আছে? তার মানে এখানে সবগুলো ছবি ছবি ঠিক আছে, তাহলে চটা উঠাই দিয়ে আমরা খণ্ডত্ব বা দ বসেছি, যে কোনো একটা। এখন তৎছবি, হ্যাঁ, তৎছবি বলতে আসলে এখানে খণ্ডত্ব বসবে না দ বসবে, এগুলো আপনি প্র্যাকটিস করলে অটোমেটিক্যালি এই বিষয়গুলো আপনাদের মধ্যে গ্রো করবে। আচ্ছা, ঠিক একই রকমভাবে তৎছিদ্র, এই যে ছিদ্রটা এখানে পিছনে রাখলাম, রাখার পরে চটা উঠে দিয়ে দ অথবা খণ্ডত্ব, এই হচ্ছে বিষয়। পরবর্তীতে একটু খেয়াল করি, উচ্ছেদ। আমরা এত এত সন্ধি বিচ্ছেদ করি, কিন্তু আমরা অনেক সময় নিয়ম জানি না, বা উচ্ছেদের সন্ধি বিচ্ছেদকে আমরা কিন্তু এমনি নর্মালি সন্ধি বিচ্ছেদ করতে পারি, বাট নিয়মটা আসলে অনেকে জানি না। তো এটার ক্ষেত্রে আমরা কি সেম কীরকম, চয়ে ছ যুক্ত, শেষে হচ্ছে সেটটা থাকবে, শেষের অংশটা চটা উঠায় দিয়ে খণ্ডত্ব বা দ বসবে, সেম। এখন লাস্ট যে নিয়মটা, এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ, এটা একটু আমরা মাথায় রাখি। লাস্ট যেটা রয়েছে এখানে, বিচ্ছেদের সময় চয়ের পরিবর্তে খণ্ডত্ব বা দ, আর ছয়ের পরিবর্তে তালবস্য বসবে। তাহলে আমরা প্রথম নিয়ম জানলাম কি? প্রথম নিয়ম জেনেছি যে চ বা ছ যুক্ত, চ ছ যুক্ত ব্যঞ্জন যে যুক্ত রয়েছে, সেটাকে আমরা চটাকে প্রথমে তুলিয়ে দেব, সম্পূর্ণ উঠে যাবে, নাই হয়ে যাবে, সোজা কথা। আর সেকেন্ড নিয়ম হচ্ছে চটাকে তুলে দেব বটে, কিন্তু চয়ের পরিবর্তে কি করব? চয়ের পরিবর্তে হচ্ছে একটা খণ্ডত্ব বা দ বসাবো। সাপোজ ধরুন আপনি বিয়ে বাড়িতে গিয়েছেন, বা আপনার বাবাকে কেউ একজন বিয়ের দাওয়াত দিয়েছেন, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে, বিয়ের দাওয়াতে তো অনেক সময় বিয়েতে দাওয়াতে অংশগ্রহণ করার সুযোগ থাকে না। তো একটা বিষয় হচ্ছে যে আপনার বাবা বিয়েতে যেতেও পারে, নাও যেতে পারে, এটা হচ্ছে একটা অপশন। আর সেকেন্ড অপশন হচ্ছে যে যে আপনার বাবা যদি নাও যায়, অন্তত আপনার সন্তান হিসেবে আপনাকে ইনভাইট করবে, যে আমি যেতে পারলাম না, দাওয়াতে না গেলে কেমন হয়, তাহলে আমার পক্ষ থেকে তুমি সন্তান হিসেবে যাও, ব্যাপারটা এরকম। তাহলে প্রথমটা হচ্ছে যে বাবা একদমই যাবে না, মানে একদম যাবেই না। ঠিক একই রকমভাবে প্রথমটা হচ্ছে চটা একদম উঠে যাবে, এর কোনো অস্তিত্বই থাকবে না, বিয়েতে যাবেই না, অর্থাৎ শব্দের মধ্যে চ থাকবেই না। পরেরটা হচ্ছে কি, বাবার অবর্তমানে ছোট ছেলে যাবে, বা ছেলে যাবে বা মেয়ে যাবে, যেই যাক না কেন, কেউ একজন যাবে। তাহলে ঠিক একই রকমভাবে সেকেন্ড নিয়ম হচ্ছে চয়ের পরিবর্তে কেউ একজন বসবে। কে বসবে? হয় ছোট ছেলে, না হয় বড় ছেলে। সেই ছোট ছেলে বড় ছেলে কে? একটা হচ্ছে খণ্ডত্ব আর একটা হচ্ছে
দ, এই দুইটার একজন যাবে বিয়ে বাড়িতে, মানে এই দুইটার একজন বসবে হচ্ছে শব্দের মধ্যে। আর 3 নম্বর নিয়ম যেটা ঠিক একই রকম, এখানে খণ্ডত্ব এবং এই দুইটা তো বসবেই, পাশাপাশি এই ছয়ের পরিবর্তে একটা তালব্যস্য বসবে, অর্থাৎ ছটা কে ছিল আপনার বাবা, তাহলে ছটা তো যাবেই বিয়ে বাড়িতে, পাশাপাশি কি করবে, সাথে কাউকে নিয়ে যাবে গেস্ট হিসেবে, ব্যাপারটা তো এমন হইতে পারে, তাই না? তো তাহলে এখানে ছয়ের পরিবর্তে কি তালব্যস্য বসবে এখানে, বা চেঞ্জ হচ্ছে এখানে, ঠিক আছে? আমরা কিন্তু এভাবে মনে রাখতে পারি। তাহলে এখানে কি জানলাম, উচ্ছ্বাস, উচ্ছ্বাসের ক্ষেত্রে এখানে ছয় ছয়ের ক্ষেত্রে প্রথমে শেষের কথা যদি চিন্তা করি, ছয়ের পরিবর্তে কিন্তু তালব্যস্য বসছে এখানে, তালব্যস্য, নিচের ব যেটা আছে সেটা যুক্ত হয়েছে, আর চটা উঠে যায় খণ্ডত্ব, এবং সামনে যেটা ছিল সেটাই থাকবে। পরবর্তী খেয়াল করে উচ্ছৃঙ্খলটাকে যদি আমরা ভাঙাই, উচ্ছৃঙ্খলকে যদি আমরা ভাঙাই তাহলে কিভাবে ভাঙাবো, খেয়াল করি এখানে চ আর ছয়ের মধ্যে কিন্তু আমাদের মূলত কাজ, ছটাকে কিন্তু মানে চ এবং ছ এই দুইটা যুক্ত ব্যঞ্জনকে আমরা কিভাবে ভাঙাবো, এটা হচ্ছে মূলত কথা, তাই না? তাহলে প্রথমে খেয়াল করি, শেষে যদি চিন্তা করি, এই চ ছ যুক্ত বাদ দিয়ে পরবর্তী যে অংশ সেটা কিন্তু আমরা বসালাম, উয়ে খ ল, ঠিক আছে? এটা এটা যদি বসালাম, বসানোর আগে এখন কথা হচ্ছে এখানে কি বসবে, শৃঙ্খল বসবে নাকি শৃঙ্খল, কিন্তু এটা আমরা কি জেনেছি, ছয়ের পরিবর্তে তালব্যস্য, তাহলে আমরা এখানে একটা তালব্যস্যের সাথে রিকার হবে, কেন, নিচে উচ্ছৃঙ্খলের বানানের ক্ষেত্রে যেটা রয়েছে ওটা বসাবো। তারপরে কি রয়েছে, উটটা হচ্ছে কি, ছয়ের পরিবর্তে খণ্ডত্ব বসবে বা দ বসবে, এই হচ্ছে বিষয়। তো কথা হচ্ছে আমি আরেকটু ক্লিয়ার করে দেই, আরেকটু ক্লিয়ার করে দিই, সাপোজ উচ্ছেদ, সাপোজ উচ্ছেদ শব্দটা আপনাদের চাকরির পরীক্ষায় আসছে, পরীক্ষাতে এইটার সন্ধি বিচ্ছেদ কি হবে, সাপোজ। তো এখন আপনি জেনেছেন যে এই চয় ছ থাকলে, চ ছ যুক্ত শব্দ থাকলে সেক্ষেত্রে 3টা নিয়মে করতে হয়, তাহলে কোন নিয়মে আমি করব, কোন নিয়মে করব? তো এইটার জন্য আপনি কি করবেন, 3টায় আপনি অপশন দেখলে কিন্তু বুঝতে পারবেন, ঠিক আছে? তারপরে একটু খেয়াল করে বলি, আমি একটু ক্লিয়ার করে দেই, সেটা হচ্ছে উচ্ছেদ, হ্যাঁ উচ্ছেদ, তাহলে প্রথম নিয়মটা যদি আমি বলি তাহলে কি হবে, এখানে চটা উঠে যাবে, চটা উঠে যাবে, তাহলে উঠে যে কি বসবে, একটা রস্যউ, রস্যউ, চটা উঠাই দিলাম, তারপরে যা আছে তাই থাকবে, এটা হচ্ছে প্রথম নিয়ম। সবকিছুই ঠিক আছে, শুধু চটা নাই, প্রথম নিয়ম। সেকেন্ড নিয়ম হচ্ছে কি, এখানে সেটটা ঠিক থাকবে, তাই না, ছেদ শেষেরটা ঠিক থাকবে, আর চয়ের পরিবর্তে আমরা খণ্ডত্ব বা দ বসাবো, তার মানে এখানে আমরা কি বসাতে পারি, একটা রস্যউর সাথে হচ্ছে দ না বসিয়ে খণ্ডত্ব বসালে এটা কিন্তু মিলে যায়, ঠিক আছে, অর্থপূর্ণ হয়। তার মানে কি, উত যোগ ছেদ, এটা হচ্ছে 2 নম্বর নিয়ম। আর 3 নম্বর নিয়মে যদি আমরা এটাকে করি তাহলে কি হবে, উত যোগ সেত, তাই না, তালব্যস্যকের সে আর দ, হ্যাঁ উচ্ছেদ, এটা হবে। কেন, এখন খেয়াল করে দেখি, আমরা কিন্তু নিয়মে জেনেছি কি, 3 নম্বর নিয়ম হচ্ছে ছয় ছয় যুক্ত হলে আমরা কি ছয়ের পরিবর্তে কি করব, ছয়ের পরিবর্তে হচ্ছে তালব্যস্য বসাবো, অর্থাৎ দ তো রয়েছেই, তালব্যস্য বসাবো হচ্ছে ছয়ের পরিবর্তে। তাহলে এখন আপনি চিন্তা করুন যে পরীক্ষার হলে আপনি এই 3টে অপশনের মধ্যে কোনটা অপশনকে আপনি পারফেক্ট বলে মনে করবেন। আপনি একটু খেয়াল করে দেখুন না, এখানে উ যোগ ছেদ পরবর্তী উত যোগ ছেদ নাকি উত যোগ শ্বেত, আপনি কিন্তু এই 3টা নিয়মের মধ্যে যখন আপনি করবেন তখন কিন্তু আপনি অটোমেটিক্যালি বুঝতে পারবেন যে আসলে এটা কোন নিয়মের মধ্যে পড়তেছে আসলে, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর এখানে তো আসলে 4টা অপশন থাকবে, যেহেতু আমাদের এমসিকিউ লিখিত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এগুলো সন্ধি বিচ্ছেদ ওইভাবে আসে না, তার মানে কি, আপনি যখন এমসিকিউ পরীক্ষা দিবেন এই অপশনগুলো কিন্তু থাকবেই, এই অপশনগুলো থাকলে আপনি এমনিতেই অটোমেটিক্যালি জানবেন যে আসলে এই চ ছ যুক্ত শব্দটা আসলে কয় নাম্বার নিয়মের মধ্যে পড়ছে বা কোন নিয়মের মধ্যে পড়লে আসলে সঠিক উত্তর হবে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো পরবর্তীতে উদাহরণে আমরা যাব, পরবর্তী নিয়মে আমরা একটু দেখব। পরবর্তীতে আমরা একটু খেয়াল করি, পরবর্তী নিয়মে একটু দেখব। পরবর্তী নিয়ম হচ্ছে দয়ে ধযুক্ত, দয়ে ধযুক্ত যদি শব্দ সন্ধি বিচ্ছেদ করা হয় তাহলে সেটাকে আমরা কিভাবে করব, আমরা নিয়মও জেনেছি কি, দয় যুক্ত শব্দকে আমরা সন্ধি বিচ্ছেদ করলে প্রথম অংশ খণ্ডত্ব বা দ হবে, এবং পরবর্তীতে অংশ যেটা হবে ধয়ের পরিবর্তে হচ্ছে হ বসবে, ধয়ের পরিবর্তে হচ্ছে ধ বসবে। কিরকম খেয়াল করি, উদাহরণগুলো একটু লক্ষ্য করি। উদ্ধৃত, এখানে এই উদ্ধৃত ভাঙালে আমরা একটা কি পাচ্ছি, দ
যোগ ধ পাচ্ছি না, এই দুটো তো পাচ্ছি। উদ্ধৃত বানানের ক্ষেত্রে দ এবং ধ যুক্ত রয়েছে, তো এই দ এবং ধ যুক্ত যদি থাকে তাহলে এই ধয়ের পরিবর্তে কি করব, এই ধয়ের পরিবর্তে হচ্ছে আমরা একটা হ বসাবো, সরি এই, হ্যাঁ হ বসাবো। এই হয়ের পরিবর্তে হচ্ছে আমরা একটা হ বসালাম। তাহলে হ যদি বসাই তাহলে পরবর্তীতে অংশ এখানে কি আছে, রস্যও আছে, তার মানে এখানে কি একটা রস্যও বসবে। এখন এখানে দ বসাবো নাকি খণ্ডত্ব বসাবো, এই বিষয়টা কিন্তু আমাদের প্র্যাকটিস করার মাধ্যমে জানতে হবে, বুঝতে হবে। তাহলে এখানে কি বসবে, উদ্ধৃতর সাথে এখানে উদ বসবে, খণ্ডত্ব বসবে, তাই না? এখানে হচ্ছে খণ্ডত্ব বসবে, খণ্ডত্ব। তাহলে এখানে উদ বসলাম, খণ্ডত্ব। পরবর্তীতে কোনটা হলো, আমরা ধয়ের পরিবর্তে হ বসালাম এবং পরবর্তী যে তটা রয়েছে এই তটা হচ্ছে এর সাথে যুক্ত করে দিলাম, তাই না? আর সামনে যে প্রশ্নের মধ্যে যেটা রয়েছে অর্থাৎ শব্দের মধ্যে যেটা রয়েছে সেটা কিন্তু এর সাথে যুক্ত করে দিলাম, দ্যাটস ইট, আর কিছু না। পরে এরকম ঠিক একই রকম উদ্ধত, উদ্ধত ধ, দ এবং ধয়ের পরিবর্তে আমরা কি বসালাম, একটা হ বসালাম, হ। এই ধয়ের পরিবর্তে হ বসালাম, যোগ পরবর্তীতে ত যুক্ত আছে, তটা এখানে যুক্ত করে দিলাম, হত সামনে যোগ দিয়ে কি বসালাম, রস্যউ, এই যে দয়ের পরিবর্তে খণ্ডত্ব, অর্থাৎ উদ যোগ হত। তারপর কি উদ্ধরণ, সহজ কথায় যদি আমরা বলি যে দধযুক্ত শব্দে এটা কি বসবে, হ বসবে এবং সামনে খণ্ডত্ব অথবা দ যুক্ত হবে, এই হচ্ছে বিষয়। আর একটা শুধুমাত্র ব্যতিক্রম রয়েছে, আমরা একটু খেয়াল করি, এই শব্দটা একটু মনে রাখার চেষ্টা করব, বুদ্ধ, বুদ্ধ, বুদ্ধ। তো এই বুদ্ধ শব্দে আসলে আমরা যদি নিয়মের কথা চিন্তা করি তাহলে এটা কি হওয়ার কথা ছিল, নিয়মের কথা এখানে দ এবং ধ, তার মানে কি আমরা নিয়মের কথা যদি চিন্তা করি এখানে ধয়ের পরিবর্তে আমরা কি জানি, একটা হ বসার কথা ছিল, হ বসবে। আর সামনে যেটা রয়েছে সেটা ওই রকমই থাকবে, দয়ের পরিবর্তে আমরা খণ্ডত্ব দেব অথবা এখানে দ বসাবো। তার মানে কি বুধ যোগ হ হওয়ার কথা ছিল, কিন্তু এটা বুধ যোগ হ না হয়ে এখানে কি হয়েছে, এখানে হচ্ছে বুধ, এখানে হচ্ছে বয়ের সাথে ধ যুক্ত হয়েছে, তাই না? এখানে বুধ যোগ, বুধ যোগ কি রয়েছে, বুধ যোগ ত রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে একটা এক্সেপশনাল আলাদা নিয়ম, এটা একটু আমরা আলাদাভাবে মনে রাখার চেষ্টা করব, এই হচ্ছে বিষয়। পরবর্তীতে খেয়াল করি, পরবর্তীতে নিয়মের কথা যদি বলা হয় এখানে তয় তো যদি থাকে, তয় তো যদি থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে খণ্ডত্ব এবং ত এইটা হবে। তাহলে কিরকম শব্দের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে উদাহরণ দেওয়া রয়েছে কি তত্ত্ব, তয়ে তয়ে ব, তাহলে এখানে একটা ব বাদে দুইটা তয় তয়ের সাথে ব যুক্ত রয়েছে না, তাহলে এই তয় তয়ের পরিবর্তে আমরা কি জানলাম, খণ্ডত্ব এবং ত, তাহলে এখানে আমরা যদি খণ্ডত্ব যোগ ত বসালাম, খণ্ডত্ব যোগ ত বসালাম কোনটার জন্য, এটা নিয়ম হচ্ছে তয় ত থাকলে খণ্ডত্ব যোগ ত বসছে। তো এখন তয় তর সামনে কি আছে, একটা ত আছে, তার মানে এখানে সামনে ত বসাই দিলাম, সিম্পল কথা। আর এখানে শেষে কি আছে, একটা ব আছে, তো এই ব এখানে বসাই দিলাম, এ হচ্ছে বিষয়। ঠিক একই রকম এখানে কি আছে, খণ্ডত্ব, তয় ত যুক্ত থাকলে কি একটা খণ্ডত্ব যোগ একটা ত বসালাম, নিয়মটা হচ্ছে এটা, সামনে যেটা রয়েছে কি বসবে, দন্তস্ব জায়গায় থাকবে, আর পরবর্তীতে তয়তের সাথে যে ব সেটা এখানে যুক্ত হবে, এ হচ্ছে নিয়ম। আর পরবর্তী নিয়মের কথা যদি বলি, মূর্ধন্য শয় ট এবং মূর্ধন্য শয়ে ঠ যুক্ত শব্দকে যখন আমরা সন্ধি বিচ্ছেদ করব সেটা আসলে আমরা কিভাবে করব, এটা একটু আমরা দেখব। অর্থাৎ জাস্ট একটা মাথায় রাখবো যে টর সাথে হচ্ছে ত যুক্ত হবে, এখানে লেখা আছে টর সাথে হচ্ছে ত যুক্ত হবে এবং ঠর সাথে হচ্ছে থ যুক্ত হবে। মূর্ধন্য শয়ে ট এবং মূর্ধন্য শয়ে ঠ যুক্ত শব্দে আমরা কিভাবে পড়বো এটা একটু দেখবো। আচ্ছা, উদাহরণগুলো দেখলে আমরা কিন্তু আরো ক্লিয়ার হয়ে যাব। খেয়াল করি, জাস্ট একটু এটা একটু মাথায় রাখবো, এই শব্দটা একটু মাথায় রাখবো, লাল লাল বোল করা যেটা, এখানে ট থাকলে ত এবং ঠ থাকলে কি থ। তো এটা মনে রাখার একটা বিষয় কি, আমরা কিন্তু জানি যে ক খ যখন আমরা ব্যঞ্জন বর্ণগুলো পড়ি ট ঠ, এটা কিন্তু টটা হচ্ছে আগে আসে না, ক খ গ ঘ ও এভাবে যখন আমরা পড়ি স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণগুলো, তাহলে প্রথমে কি আসে ট ঠ ড ঢ, এরকম করেই তো আসে, তাই না? টটা হচ্ছে প্রথমে, ঠিক একই রকম ভাবে এই ত থ, তার মানে কি ত থ দ ধ, এভাবেই তো সিকোয়েন্স অনুযায়ী, তার মানে তটা হচ্ছে আগে আসে। তার মানে আমরা একটু খেয়াল করি, তাহলে
এই ট এর সাথে হচ্ছে এই ত বসবে, আর ঠ এর সাথে হচ্ছে এই থ বসবে। এভাবে কিন্তু আমরা মনে রাখতে পারি। অনেক সময় হয়তো কিন্তু উল্টাপাল্টা হয়ে যায়, উল্টাপাল্টা যেন না হয় সেই হিসেবে আমরা ট ঠ ড ঢ এভাবে মনে রাখবো, আর শুরুতে হচ্ছে ত থ, আর উপরেরটা হচ্ছে ট ঠ দিয়ে শুরু হবে। যাই হোক, এই হচ্ছে বিষয়। তাহলে আমরা উদাহরণগুলো একটু খেয়াল করি। আকৃষ্ট, এটাকে আমরা কিভাবে পূরণ করব, কিভাবে বিচ্ছেদ করব, সন্ধি বিচ্ছেদ। এখানে মূর্ধন্য শয়ে ট যুক্ত শব্দ রয়েছে, মূর্ধন্য শয় ট। তাহলে আমরা নিয়ম জেনেছি কি, মূর্ধন্য শয়ে ট যদি যুক্ত থাকে সেক্ষেত্রে ট এর পরিবর্তে ত বসবে। ত, এই যে ট এর পরিবর্তে ত বসছে, তাহলে এখানে একটা ত বসাই দিলাম শেষে, যেহেতু এটা শেষে রয়েছে। তার আগে প্লাস, আর সামনে যেটা থাকবে সবগুলো ওখানে শুধু বসাই দেবো, বাস। ঠিক আছে, সামনে শুধু যেগুলো রয়েছে সবগুলো হচ্ছে বসাই দেব। ঠিক আছে, সন্তান কিন্তু পরিবারের মধ্যে অনেক সময় হয় না যে সন্তান কথা শোনে না, তাদেরকে কিন্তু ত্যায্য করে অনেক সময়, হ্যাঁ, খুব কম যদিও ত্যায্য পুত্র করে বা ত্যায্য সন্তানকে ত্যায্য করে দেয়। সাপোজ ধরুন এটা একটা পরিবার, পরিবারের মধ্যে এই টটাকে হচ্ছে ত্যায্য করে দিছে, অর্থাৎ টটা থাকবে না, আর বাকি সবাই ফ্যামিলির যারা সবাই থাকবে, শুধু থাকবে না হচ্ছে ট। তাহলে ট এর পরিবর্তে কি আসবে, ট এর পরিবর্তে ত বসবে এখানে, আর যেগুলো সবগুলো আছে সবগুলো জায়গায় বসবে। পরবর্তী হচ্ছে কি নিকৃষ্ট, নিকৃষ্টর জায়গায় হচ্ছে কি সব পরিবারের সবাই বসবে, শুধুমাত্র টটাকে চেঞ্জ করে আমরা ত বসে দেব। খেয়াল করি, এই টটাকে চেঞ্জ করে ত বসবো, আর পরে খেয়াল করে যা যা আছে তাই তাই থাকবে। একই রকম সৃষ্টি, সৃষ্টির ক্ষেত্রে কিন্তু সেম, এই টটাকে শুধু আমরা চেঞ্জ করবো, যে যেহেতু ইনি কথা শোনে না, খুব ঘাওড়া টাইপের, বাবা মার কথা শোনে, এটা ত্যায্যবুদ্ধ করে দিবে। ঠিক আছে, এই টটাকে বাদ দিয়ে শুধু আমরা ত বসাবো, আর বাকি যা আছে তাই থাকবে। এখন কথা হচ্ছে এখানে তো ঋষিকার, তাহলে এখানে ঋষিকার কেন বসেনি? তাহলে এই ঋষিকারটাই কিন্তু এই যে ত এর সাথে যুক্ত হয়েছে, এটা একটু মাথায় রাখবো। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। পরবর্তীতে কি স্রষ্টা, স্রষ্টাটা আসলে কি, এই যে আকারটা যে আছে, এই আকারটা কিন্তু এই ত এর সাথে যুক্ত হচ্ছে। ঠিক আছে, আর সামনে যেটা রয়েছে সেটা কিন্তু ঠিকই থাকবে। একই রকমভাবে বৃষ্টি, বৃষ্টি যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, তটা ট এর পরিবর্তে ত বসছে। এখানে ঋষিকার কেন, কারণ এখানে বৃষ্টি মানে ঋষিকার আছে, হ্যাঁ। আর সামনে যেটা বাকি থাকলো, যেগুলো পরিবারের সদস্যের মধ্যে যেগুলো যারা বাকি থাকবে তারা, এই শব্দের মধ্যে অন্যান্য যে শব্দ যে বর্ণগুলো থাকবে সেগুলো বসবে। এ হচ্ছে নিয়ম। বহুল, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, প্রায়ই কিন্তু পরীক্ষায় আসে, হ্যাঁ। আমরা সবাই জানি, মানে নিয়ম বুঝে হোক বা না বুঝে হোক, আমরা সবাই কিন্তু এটার অ্যান্সার করি। ষষ্ঠ এর সন্ধি বিচ্ছেদ কি, শস যোগ থ, কিন্তু আমরা আসলে জানি না যে এটা আসলে কোন নিয়মে বা কিভাবে এটা বিচ্ছেদ করা হয়েছে। তো এটা আমরা একটু খেয়াল করে দেখি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পরীক্ষায় কিন্তু আমরা আসতে দেখি। তাহলে এটাকে আমরা কিভাবে করছি, ওই যে পরিবারের মতো ত্যায্যপুত্র করছে সবাই রে, সব মানে ফ্যামিলির একজনকে ত্যায্যপুত্র করছে, অর্থাৎ কি একজন বাদ যাবে। এই শব্দের মধ্যে যতগুলো বর্ণ আছে সবগুলো বর্ণই থাকবে, শুধুমাত্র ওই মূর্ধন্য ষয়ের সাথে যেটা ট বা ঠ ওটা থাকবে না। তার মানে কি ঠ আছে, ঠ থাকলে আমরা কি পড়ছি, এই যে ঠ থাকলে আমরা পড়ছি হচ্ছে, এই যে ঠ থাকলে হচ্ছে থ, ঠ থাকলে থ। তার মানে এখানে কি এই থটা আমরা বসালাম, আর পরিবারে যারা থাকবে সবাই কিন্তু মিলেমিশে বসবাস করবে। তার মানে কি এখানে বাকি থাকলো কি শস। ঠিক আছে, এ হচ্ছে বিষয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো পরবর্তীতে নিয়ম যদি বুঝি, নিয়মের কথা যদি বলি, আচ্ছা, পরবর্তী নিয়মটা আসলে কি, যে শব্দের মধ্যে যদি খণ্ডত্ব থাকে, কি থাকে, খণ্ডত্ব যদি থাকে তাহলে আমরা কিভাবে সেটাকে আসলে পূরণ করব, বা এটা আসলে এটার পরিবর্তে কি বসবে। খেয়াল করে, খণ্ডত্ব থাকলে দ বসবে, খণ্ডত্ব থাকলে দ। তার মানে কি তৎপর, উঠাই দিলাম এটা, তৎপর, তারপর কি তৎসম, হৃৎপিণ্ড, হৃৎকল্প, তৎপুরুষ, তারপর কি বিপদ সংকুল, সবগুলোর ক্ষেত্রে কিন্তু কি আছে খণ্ডত্ব। এই খণ্ডত্বকে সবগুলো উঠাই দিয়ে কি বসালাম, দ বসাচ্ছি। খেয়াল করি, এই তটাকে তুলে দেওয়ার পরে যে যে শব্দ থাকবে সবগুলো শব্দই থাকবে, শুধু এইটার পরিবর্তে আমরা একটা দ বসাবো, আর মাঝখানে যোগ চিহ্ন বসবে, দ্যাটস ইট। তার মানে কি পর পর ঠিকই আছে, সম সম ঠিক আছে, পিণ্ড পিণ্ড ঠিক আছে, কম্প কম্প ঠিক আছে, শুধুমাত্র এই খণ্ডত্বর পরিবর্তে একটা দ বসছে, আর আগে যেটা ছিল সেটাই, বাস। এটার কিন্তু একটা একটু ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে কি খুদ পিপাসা। এটা অনেক সময় পরীক্ষায় আমরা দেখি আসতে, এটা একটু আমরা আলাদাভাবে মাথায় রাখার চেষ্টা করবো, কারণ এটা আসলে
কোনো নিয়ম মানেনি। সন্ধি এমন একটা টপিক, এমন একটা অধ্যায়, এটা কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে। আপনি যদি প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করতে করতে হয়তো বা নিয়ম জানেন না, বাট আপনি কিন্তু সন্ধি বিচ্ছেদ ঠিকই করতে পারছেন। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্র্যাকটিস করতে হবে। নিয়মের মধ্যে আপনি সব কিছু পাবেন না, ঠিক আছে? আর কিছু কিছু বিষয় আছে, এগুলো তো আসলে কোনো নিয়মই মানে না। ব্যতিক্রম মানে কি? এটা আসলে কোনো নিয়মের মধ্যেই পড়ে না অনেক সময়। তো এটা আমরা নিয়ম জানলাম কি, খণ্ডত্ব থাকলে দ বসবে, বাট এখানে কি আসলে দ বসছে? এখানে তো দ বসার কথা ছিল। এখানে কি বসছে? এখানে ধ বসছে। তো এই বিষয়গুলো একটু আমরা বারবার প্র্যাকটিস করবো। প্র্যাকটিস করলে কিন্তু এই বিষয়গুলো আমাদের আর ক্লিয়ার হয়ে যাবে। এ হচ্ছে বিষয়। পরবর্তীতে খণ্ডত্বেরই আরও কিছু বিষয় রয়েছে যে আসলে খণ্ডত্ব থাকলেও এগুলো দও হয় না, ধও হয় না, অর্থাৎ কোনো চেঞ্জই হয় না। কীরকম? খেয়াল করি, যেমন উৎকোচ, তৎকাল, তৎস্থান, এখানে কিন্তু যা ছিল তাই আছে, শুধুমাত্র মাঝখানে একটা যোগ চিহ্ন বসছে, কোনো পরিবর্তন নাই। উৎকোচ, তৎকাল, তৎস্থান, এখানে ততের পর তৎ এবং স্থান দুইটাই কিন্তু সেম আছে। এখানে খণ্ডত্বের পরিবর্তে পরিবর্তে দও বসেনি বা ধও বসেনি। তাহলে এখন কথা হচ্ছে এগুলো আসলে কিভাবে মনে রাখবো। খেয়াল করি, এখানে কিন্তু বলা হয়েছে যে বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে খণ্ডত্ব থাকলেও খণ্ডত্বরের ব্যবহারও কিন্তু আমরা দেখতে পাই। তো এই বিষয়গুলো আসলে আপনি কোন নিয়মের মধ্যে ফেলবেন? হ্যাঁ, এগুলো কিন্তু কিন্তু নিয়মের মধ্যে না, এগুলো জাস্ট আপনি প্র্যাকটিস যত করবেন তত কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবেন। এগুলো আলাদাভাবে মনে রাখার চেষ্টা করতে হবে, ঠিক আছে? এগুলো আলাদাভাবে মনে রাখতে হবে। আচ্ছা, পরবর্তী নিয়মটা একটু খেয়াল করি। পরবর্তী নিয়ম, বয়ের সাথে ধযুক্ত শব্দে কিভাবে আমরা এটাকে বিচ্ছেদ করব? বয় ধ, অর্থাৎ বয়ের সাথে যদি আমরা ধকে যুক্ত করি তাহলে সেক্ষেত্রে বিচ্ছেদ আমরা কি করব? এখানে বলা রয়েছে নিয়মটা হচ্ছে ভ যোগ ত। কীরকম? ভ যোগ ত, এটা হচ্ছে নিয়ম। তার মানে এখানে কি, এখানে রয়েছে লব্ধ, ক্ষুব্ধ। তাহলে লব যদি বাদ দেই তাহলে কি থাকবে? বয়ে ধ। তারপর কি, ক্ষুব্ধ বানানের প্রথম অংশ অর্থাৎ ক্ষুব্ধ, দত্তু ক্ষয়ে রস্য যদি বাদ দেই তাহলে কি হবে? বাদ দেই তাহলে কি হবে? বয় ধ। তাহলে বয় ধর পরিবর্তে আমরা কি বসালাম? বয় ধর পরিবর্তে ভ এবং ত, অর্থাৎ ভ এবং ত। আর বাকি সামনে যেটা সেটা আমরা কিন্তু ওখানে বসিয়ে দিলাম। এ হচ্ছে বিষয়। ঠিক একই রকমভাবে দগ্ধ, দুগ্ধ, বিমুগ্ধ, এগুলো কিভাবে? এটা হচ্ছে গয়ে ধ, একটা হচ্ছে বয়ে ধ আর একটা হচ্ছে গয়ে ধ। একটা হচ্ছে বয়ের সাথে ধ আর একটা হচ্ছে গয়ের সাথে ধ। তো বয়ের সাথে ধয়ের ক্ষেত্রে আমরা কি জানলাম? ভ যোগ ত। আর গয়ের সাথে ধ যুক্ত হলে সেক্ষেত্রে আমরা কি জানলাম? হ যোগ ত। হ যোগ ত কীরকম? একটু আমরা উদাহরণগুলো খেয়াল করি। দগ্ধ, দটাকে যদি আমি বাদ দেই, এই দগ্ধ বানানের দটা নাই, তাহলে কি থাকলো? গয়ে ধ। তাহলে গয়ে ধর পরিবর্তে কি হলো এখানে? এই যে হ এবং ত, হ এবং ত, সাথে যেটা বাকি থাকবে সেটা শুধু সামনে যুক্ত করে দিলাম। তারপরে দুগ্ধ, হ যুক্ত, বিমুগ্ধ, এখানেও কিন্তু কি হ যুক্ত, শুধু আগে যেটা থাকবে সেটা যুক্ত করে দিলাম। তো যাই হোক, এগুলো আমরা একটু বারবার প্র্যাকটিস করব। বারবার প্র্যাকটিস করলে কিন্তু আমাদের এই বিষয়গুলো আরও পরিষ্কার হয়ে যাবে। পরবর্তীতে খেয়াল করি যে চ বা বর্গীয় জ এর পর যদি ইও থাকে তাহলে সন্ধিবেজ করার সময় ইও এর পরিবর্তে দন্তু ন বসবে। এটা কেমন নিয়ম? উদাহরণগুলো দেখলে আমরা একদম ক্লিয়ার হয়ে যাবে। এখানে তিনটা শব্দ রয়েছে, এই তিনটা শব্দের মধ্যে যে যুক্ত ব্যঞ্জন রয়েছে সেগুলোকে আমরা একটু ভাঙাবো। ভাঙলে কিন্তু বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করি, এখানে প্রথম শব্দের শেষে আমরা যদি এটাকে ভাঙাই দুইটা শব্দ পাই, দুইটা বর্ণ পাই। একটা হচ্ছে বর্গীয় জ আর একটা হচ্ছে ইও। একটা হচ্ছে বর্গীয় জ আর একটা হচ্ছে কি? ইও। পরবর্তী থেকে চ এর সাথে ইওকে যদি আমরা ভাঙাই তাহলে কি পাবো? একটা হচ্ছে চ আর একটা হচ্ছে ইও। ঠিক একই রকমভাবে বর্গীয় জ এবং ইওকে আমরা ভেঙে পাই। তাহলে আমরা নিয়ম জানছি কি, ইও এর পরিবর্তে হচ্ছে দন্তু ন বসবে। তার মানে কি, এখানে হচ্ছে একটা দন্তু ন। কেন? এই যে এখানে ইও আছে, কারণ আমরা কি এই যে এই শব্দের মধ্যে কিন্তু এটাকে যদি আমরা ভাঙাই বর্গীয় জ এবং ইও পেয়েছি, তাহলে ইওর পরিবর্তে আমি দন্তু ন বসাইছি। আর বাকি থাকলো কি? বর্গীয় জ। তার মানে এখানে যেহেতু এই শব্দের মধ্যে বর্গীয় জ এবং ইও দুইটা শব্দই রয়েছে, যুক্ত রয়েছে, তাহলে এখানে কি বর্গীয় জটা শুধু আমি এই রয়ের সাথে যুক্ত করে দেব। আর এখন কথা, এখানে যে দন্তু ন বসালাম, তাহলে দন্তু নর সাথে এখানে দীর্ঘী কেন হইলো নি বানানোর ক্ষেত্রে? কারণ এখানে শব্দের মধ্যে দীর্ঘী রয়েছে, সুতরাং এখানে নি যুক্ত হয়েছে। পরবর্তী খেয়াল করি, এখানে ইওর পরিবর্তে কি দন্তু ন আসছে কেন?
কারণ আমরা জানি যে ইয়র পরিবর্তে দন্তন্য আসে। আর এখানে আকার কেন হলো? কারণ এই শব্দের বানানোর ক্ষেত্রে আকার রয়েছে। তার পরবর্তীতে খেয়াল করি পরবর্তী শব্দে এখানে বর্গীয় জ এবং ইয়, তাহলে ইয়র পরিবর্তে এই যে দন্তন্য, আর বর্গীয় জটা কিন্তু উন্তুস্ত জয়ের উন্তুস্ত পরবর্তী বর্ণের কিন্তু পরে এখানে বসছে। এখন কথা হচ্ছে এই দন্তন্য কিন্তু দন্তন্য সিঙ্গেলই রয়েছে, কেন? আকারও নাই, একার কোনো কিছু নাই, কেন? কারণ এখানে এই শব্দের এখানে আকার বা ঋষিকার কোনো কিছুই নেই। এই হচ্ছে বিষয়। তো যাই হোক, এগুলো আমরা বারবার প্র্যাকটিস করব, বারবার প্র্যাকটিস করলে কিন্তু আমাদের একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমরা দেখবো হচ্ছে নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি হচ্ছে এমন একটা সন্ধি যেই সন্ধিটা আসলে কোনো কিছু আসলে নিয়ম মানে না। আমরা একটু আগে জেনেছি যে পরিবারের কোনো সদস্য যদি বাবা মার কথা না শোনে, অনেক সময় বাবা মা রাগের বশবর্তী হয়ে তাদেরকে ত্যায্যপুত্র করে বা ত্যায্যপুত্র করার ভয় দেখায়, হ্যাঁ, ত্যায্য করার ভয় দেখায়। তো আমরা আসলে ত্যায্যর দিকে যাচ্ছি না। এখন কেন ত্যায্য করে? কারণ তাদের সন্তানগুলো এতটাই মানে উচ্ছৃঙ্খল হয়ে যায় যে বাবা মা আসলে বাধ্য হয় এই কথাগুলো তাদেরকে বলতে। অর্থাৎ তারা আসলে কোনো নিয়ম মানে না, হ্যাঁ, তাদের লাইফে যেমন খুশি তেমন ইচ্ছা করে চলে। তো এটা হচ্ছে ঠিক এরকম একটা নিয়ম বা এরকম একটা বিষয় যে নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, এরা আসলে কোনো নিয়ম মানে না, নিয়মের কোনো তোয়াক্কা করে না। তো এই বিষয়গুলো আসলে সম্পূর্ণ মেমোরাইজিংয়ের বিষয়। তো এগুলো বারবার প্র্যাকটিস করবেন, বারবার রিভিশন দেবেন, বারবার রিডিং করবেন, তাহলে এই বিষয়গুলো মেমোরির মধ্যে গেঁথে যাবে। ঠিক আছে, এগুলো হচ্ছে মুখস্থ করতে হবে, এগুলো আসলে কোনো নিয়মের মধ্যেও পড়ে না। তো এখন আপনি যদি এগুলোকে নিয়মের মধ্যে ফালান, তাহলে এগুলো হচ্ছে যে হওয়ার কথা কি, প্রায়শ্চিত্তকে যদি নিয়মের মধ্যে ফালান তাহলে এভাবে বিচ্ছেদ করার প্রয়োজন ছিল। বাট এটা না হয়ে এটা আসলে অন্যরকমভাবে হয়েছে। কেন? কারণ এরা দ্যাট ইজ খুশখুশ, মাই লাইফ মাই রুলস, এর কোনো নিয়ম মানে না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এই বিষয়গুলো যারা নিয়ম মানে না তাদের সংখ্যা খুবই কম। তো এগুলো একটু আমরা বারবার রিডিং করব। ঠিক আছে, এগুলো সবগুলোই হচ্ছে কি নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ। আচ্ছা, তো এখন নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ বাদ দিয়ে আরও কিছু উদাহরণের কথা যদি বলি, নিয়মের কথা যদি বলি, বিসর্গ সন্ধি। পরীক্ষায় কিন্তু বিসর্গ সন্ধি থেকে আমরা বিভিন্ন প্রশ্ন হতে দেখি। তো বিসর্গ সন্ধির যে নিয়মগুলো রয়েছে সেগুলো একটু আমরা দেখার চেষ্টা করবো। তো প্রথম নিয়মগুলো কি? এগুলো খুব ইজি, বিসর্গ সন্ধির নিয়মগুলো খুবই চমৎকার এবং মজার, খুবই ইজি। এগুলো জাস্ট ফর্মাল কথাবার্তা কিছু, এগুলো একটু জাস্ট রিডিং করে নেবেন। হ্যাঁ, আমরা জাস্ট মূল নিয়মে দেখবো। মূল নিয়মটা একটু খেয়াল করি। মূল নিয়মটা হচ্ছে এখানে মূল নিয়মের কথা বলা হয়েছে, এই এক লাইনের মধ্যে কিন্তু পুরো বিসর্গ সন্ধি শেষ। এই এক লাইনের মধ্যে পুরো বিসর্গ সন্ধি নিয়ম দেওয়া আছে। নিয়মটা হচ্ছে কি, এখানে বলা রয়েছে যে শব্দের মাঝে যদি বিসর্গ থাকে কিংবা তিন শ মানে কি, এই ৩০০ মানে কিন্তু এইটা না, হ্যাঁ, এটা কিন্তু না। এই ৩০০ মানে হচ্ছে কি তালবস্য, মূর্ধন্যস্য, দন্তস্য। এই ৩০০ মানে হচ্ছে তালবস্য, মূর্ধন্যস্য এবং দন্তস্যকে আমরা ৩০০ বলছি। হ্যাঁ, তাহলে শব্দের মাঝে যদি বিসর্গ থাকে, তিনটা স থাকে, অর্থাৎ তালবস্য, মূর্ধন্যস্য এবং দন্তস্য যুক্ত অবস্থায় থাকে, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো যদি যুক্ত অবস্থায় থাকে অথবা র, রেফ এবং ওকার থাকে, সেক্ষেত্রে আমরা কি বসাবো? বিসর্গ বসাবো। তো নিয়মগুলো অনেক মাথার উপর দিয়ে যাচ্ছে, আমরা জাস্ট এক্সাম্পলগুলো একদম দেখার চেষ্টা করবো। এখানে খেয়াল করি, র, এই যে র, এখানে কি বলছে? র, এই র যদি থাকে সমান সমান বিসর্গ, এটা একটু আমরা নিয়মটা দেখার চেষ্টা করব। খেয়াল করি এখানে যতগুলো শব্দ রয়েছে, দুরসা, পুনরূপী, নিরঙ্কুশ, নিরক্ষর, নিরীশ্বর, এই সবগুলো শব্দের ভিতরে কিন্তু একটা র রয়েছে। তাহলে আমরা জেনেছি কি যে বিসর্গ সন্ধির ক্ষেত্রে যদি এই বিসর্গ ৩ যুক্ত থাকে বা র থাকে, সেক্ষেত্রে এটা তুলে দিয়ে কি হবে? একটা বিসর্গ হবে। তাহলে এটাকে আমরা খেয়াল করি, তাহলে আমরা এখানে কি রটা উঠাই দিলাম, তাহলে কি পেলাম? রটা উঠাই দিয়ে বিসর্গ বসালাম। প্রথমে দয়ের সাথে রস্যকার বিসর্গ দিলাম, যোগ, পরবর্তীতে আকার মানে কি দুর্যোগ আশা, দুরাশা, এখানে পরবর্তীতে আশা বসলো। হ্যাঁ, এখন কথা হচ্ছে এখানে আশা কেন বসলো? কারণ এখানে একটা আকার আছে। হ্যাঁ, এখানে একটা রয়ের সাথে আকার, তার রয়ের পরিবর্তে আমি বিসর্গ বসালাম, কিন্তু বিসর্গ বসানোর পরে যে আকারটা থাকলো সেই আকারটাই কিন্তু এখানে স্বরিয়া হিসেবে যুক্ত হয়েছে। কিন্তু আমরা কিন্তু জানি যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা কি বলবো? কার বলবো, তাই না? এগুলো কিন্তু আমরা আগে পড়ে আসছি। তাহলে এই কারটাই হচ্ছে স্বরেয়া, এটা হচ্ছে স্বরবর্ণের সংক্ষিপ্ত, মানে কি স্বরেয়া হচ্ছে একটা স্বরবর্ণ, এটারই সংক্ষিপ্ত রূপ হচ্ছে এই আকার। আচ্ছা, যাই হোক, তার পরবর্তীতে কি রয়েছে? পুনরূপী। তো পুনরূপীকে আমরা কি বসাবো? যে রটা উঠাই দিয়ে একটা বিসর্গ, তারপরে যা আছে তাই। নিরঙ্কুশের ক্ষেত্রে একটা রটা উঠে দিয়ে বিসর্গ বসালাম, তারপর যা আছে তাই। নিরক্ষরের ক্ষেত্রে বিসর্গ উঠে দিয়ে র উঠে দিয়ে বিসর্গ, তারপর যা আছে তাই থাকবে। এখানে অক্ষরটা স্বরেয়টা কেন আসলো? কারণ এখানে
মানে মনে মনে কি একটা উজ্জ্ব অ রয়েছে, মানে স্বরেও রয়েছে, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর এখানে কি রয়েছে, নিরীশ্বরের ক্ষেত্রে নি বিসর্গ যোগ, ঈশ্বর বানানোর ক্ষেত্রে একটু খেয়াল করি এখানে দীর্ঘিকার কেন রয়েছে, কারণ এখানে একটা দীর্ঘিকার রয়েছে, অর্থাৎ এটারই সংক্ষিপ্ত রূপ কিন্তু এটা, ঠিক আছে, দীর্ঘিকারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা। তারপর কি দূরত্বা, এই সবগুলো কিন্তু এই নিয়মের মধ্যেই পড়বে। পরবর্তীতে খেয়াল করি যে ওকার থাকলে বিসর্গ থাকে, অর্থাৎ শব্দের মধ্যে যদি আমরা আচ্ছা, নূর নবী বলছে এতগুলো মনে রাখাই চ্যালেঞ্জিং বিষয়। আসলে মনে রাখা মোটেও চ্যালেঞ্জিং বিষয় না। আপনি ক্লাস করার পরে আপনি যদি ক্লাস করে থাকেন, নোট করে থাকেন ক্লাস করার পাশাপাশি, তাহলে আপনি এই প্র্যাকটিসগুলো, এই উদাহরণগুলো আপনি বারবার একটু রিডিং করবেন, 2 থেকে 3 বার রিডিং করবেন, দেখবেন যে আপনার ডিএনএর মধ্যে, মাথার মধ্যে গেঁথে যাবে, ঠিক আছে। আপনি কখনোই বিষয়গুলো ভুলবেন না। আপনি যখন বারবার প্র্যাকটিস করবেন, নিয়মগুলো দেখবেন, প্র্যাকটিস করবেন, উদাহরণ পড়বেন, তখন কিন্তু অটোমেটিক্যালি আপনি এই বিষয়গুলো খুব সহজেই মনে রাখতে পারবেন। এটা আসলে চিন্তা করার কিছু নাই। বিভিন্ন বিগত প্রশ্ন যেগুলো রয়েছে অধ্যায় শেষে, বিগত প্রশ্নগুলো প্র্যাকটিস করবেন, আর আমাদের যে নিয়মগুলো পড়াচ্ছি এগুলো একটু দেখবেন, ঠিক আছে, মিলিয়ে পড়ার চেষ্টা করবেন, আশা করি সমস্যা হবে না। আচ্ছা, ওকার থাকলে কি হয়, বিসর্গ কীরকম, মনোস, সরোজ, মনোরম, এই সবগুলো বানানোর ক্ষেত্রে আমরা খেয়াল করব, মনোহর থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সর্বর সবগুলো বানানোর ক্ষেত্রে কী রয়েছে, একটা ওকার রয়েছে, তাই না। তো এই ওকার যুক্ত যদি হয় তাহলে কি হবে, আমরা এটাকে কি করব, বিসর্গ, ওকারের পরিবর্তে আমরা নিয়মে জেনেছি হচ্ছে বিসর্গ, তার মানে কি ওকারটা উঠাই দিয়ে বিসর্গ দিলাম, দন্তন্য কিন্তু ওখানে থেকে গেল, তারপর কি রটা থেকে গেল, এখানে ওকারটা উঠাই দিয়ে আমরা বিসর্গ দিলাম, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এরকম করে কিন্তু সবগুলো এক্সাম্পলে কিন্তু এই নিয়মের মধ্যেই পড়বে। তারপর কি মনোনীত, অধপতি, ওকার উঠা দিয়ে বিসর্গ বসাবো। আচ্ছা, পরবর্তী নিয়মটা একটু খেয়াল করি, যে রেফ, এই রেফের বিষয়টা একটু খেয়াল করি। এখানে বলা হয়েছে যে পূর্বপদের শেষে, এটা হচ্ছে পূর্বপদ, তাহলে পূর্বপদের শেষে যদি বিসর্গ থাকে এবং পরপদের প্রথমে যদি বর্গের 3, 4 এবং 5 বা অন্তস্থ ধ্বনি, অন্তস্থ অ, র, ল, এই যদি বিষয় হ এবং হ এগুলো যদি থাকে, তাহলে ওই বিসর্গ রেফের রেফ হয়ে পরের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হবে। আচ্ছা, এই নিয়মটা অনেকের মাথার উপর দিয়ে গেল, তাই না, খুব কঠিন মনে হচ্ছে। যাক, আমরা উদাহরণগুলো দেখলে একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। কীরকম খেয়াল করি, দুর্গত, প্রথম শর্ত হচ্ছে রেফ থাকতে হবে, রেফ, এই যে এখানে গয়ের উপরে একটা রেফ আছে, দুর্গত। তো এই দুর্গত বানানোর ক্ষেত্রে এই যে রেফ আছে, এই রেফ যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি জানি, একটা বিসর্গ বসবে, তার মানে সামনে যেটা যে বর্ণ রয়েছে এটা কিন্তু ঠিকই বসছে, পরবর্তীতে শুধু রেফের পরিবর্তে একটা বিসর্গ বসছে, আর পরবর্তী গ এবং ত যা আছে তাই সেম। এখানে দুর্ঘটনার ক্ষেত্রে রেফটা উঠে দিয়ে বিসর্গ এবং পরবর্তী যা আছে তাই। এখন আমরা নিয়মের মধ্যে কিন্তু বলছে কি, এটা বিসর্গ থেকে হবে, কিন্তু এই পরপদটাতে বর্গের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম পদ মানে কি একটু খেয়াল করি। আমরা যদি ক খ এর কথা চিন্তা করি, ক খ, গ, ঘ, ও, এখানে 5টা বর্ণ আছে না, তার মানে কি আমরা আমরা কিন্তু বর্গ সম্পর্কে জানি, 5টা বর্ণ রয়েছে, তাহলে ক বর্গের বর্ণগুলো কি কি, ক, খ, গ, ঘ, ও, তার মানে এটা হচ্ছে 1 নাম্বার, 1, 2, 3, 4, 5, এরকম করে যদি আমি বলি চ, ছ থেকে শুরু করে এভাবে সিকোয়েন্স অনুযায়ী চলতেই থাকবে। তাহলে এটাই বলছে যে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম, অর্থাৎ এই গ, এই 3 নাম্বার, চতুর্থ এবং পঞ্চম নাম্বারে যে বর্ণগুলো রয়েছে সেই বর্ণগুলো কিন্তু এই যে পরবর্তী শব্দের শুরুতে বসবে, খেয়াল করি, ঠিক আছে। তাহলে এখানে কি দুর্ঘটনা, তার কি দুর্গত, তার মানে কি এখানে গ হচ্ছে কি, ক, খ, গ 3 নম্বরে আছে এটা, তাই না। পরবর্তীতে কি দুর্ঘটনা, ঘ হচ্ছে 4 নম্বরে, আমরা নিয়ম কি 3, 4 এবং 5, 5-এর ক্ষেত্রে কি দুর্নাম, দুর্দন্য হচ্ছে 5 নম্বরে, কিরকম, ত, থ, আমি যদি খেয়াল করি এই যে ত, থ, দ, ধ, দন্তন্য, তার মানে কি এটা 5 নম্বরের ঘরে, তার মানে কি 3, 4, 5, হ্যাঁ, 5 দন্তন্য। একই রকম ভাবে এগুলো এবং একই সাথে অন্তস্থ অ, র, ল কিংবা হ, এই ধ্বনিগুলো বা এই বর্ণগুলো কিন্তু থাকবে। খেয়াল করি এখানে বটা আসলে কিভাবে বসছে, বটা হচ্ছে প, ফ, ব, 3 নাম্বার, এই যে এখানে ব, এই যে 3 নাম্বার। তো এই বিষয়টাই কিন্তু মূলত বলা হয়েছে। তার মানে কি আমরা জানলাম যে শব্দে মাথায় সেক্ষেত্রে কি থাকবে, একটা রেফ থাকবে এবং একই সাথে এই কি 3, 4, 5 এই বর্ণগুলো কিন্তু বিচ্ছেদকৃত শব্দের প্রথমের দিকে বসবে।
যাই হোক এই নিয়মগুলো একটু প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তারপর নির্ণয়, দুর্লভ, দুর্দান্ত, দুর্দম এই সবগুলো কিন্তু একই নিয়মের মধ্যেই পড়বে। আচ্ছা, তো পরবর্তীতে হচ্ছে তালব্যস্বয়ের সাথে সরি আচ্ছা, তালব্যস্বয়ের সাথে যখন চ যুক্ত হবে বা যে কোনো শব্দ যুক্ত হবে বা যে কোনো বর্ণ যুক্ত হয়, তাহলে সেটা নিয়ম হচ্ছে কি, ইকুয়াল টু হচ্ছে বিসর্গ, হ্যাঁ, ইকুয়াল টু হচ্ছে বিসর্গ বসবে। কিরকম? নিশ্চেতন, নিশ্চেতনের ক্ষেত্রে এখানে কিন্তু একটা নিশ্চেতনের বানানের ক্ষেত্রে এখানে একটা উঠাই দিয়ে তালব্যস্বয় চ উঠাই দিয়ে একটা বিসর্গ বসছে। সামনে যেটা আছে সেটা ঠিকই থাকবে, পরবর্তীতে চেতনটা কিন্তু ঠিকই থাকলো, অর্থাৎ অর্থাৎ এই একেরটা কিন্তু এখানে চয়ের সাথে যুক্ত হলো। একই রকম নিশ্চিন্ত, নিশ্চিন্ত মানে কি, তালব্যস্বয় চ, তালব্যস্বয় চ, এগুলো সবগুলোর ক্ষেত্রে কিন্তু যুক্ত রয়েছে, তালব্যস্বয়ের সাথে যুক্ত ব্যঞ্জন রয়েছে, তাই না? তো এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা সেটা উঠাই দিয়ে একটা বিসর্গ বসাই দেব, দ্যাটস ইট। আচ্ছা, পরবর্তীতে একটু খেয়াল করি, মূর্ধন্য স্বয়ের সাথে যখন বিসর্গ কখন যুক্ত হয়, মূর্ধন্য স্বয়ের সাথে যখন যুক্ত হবে, দুইটা বর্ণ যখন যুক্ত অক্ষরে পরিণত হবে বা যুক্ত বর্ণগুলো যখন যুক্ত ব্যঞ্জনে পরিণত হবে, তখন ক্ষেত্রে এটা কি হবে? বিসর্গ হবে। কিরকম? নিষ্পাপ, নিষ্পাপ বানানোর ক্ষেত্রে আমরা কিন্তু বিসর্গ দেখতে পাচ্ছি এবং পরবর্তী যেটা রয়েছে সেটা থাকবেই, শুধুমাত্র কি মূর্ধন্য স্বয়ের সাথে যেটা রয়েছে মূর্ধন্য স্বরটা উঠাই দিয়ে একটা বিসর্গ। পরে একই রকম নিষ্প্রাণ, নিষ্কর, দুষ্কর্ম সবগুলোর ক্ষেত্রেও সেম, শুধু একটা জিনিস মাথায় রাখবো যে মূর্ধন্য স্বয়ের সাথে যদি যুক্ত থাকে কোনো বর্ণ, সেক্ষেত্রে আমরা কি করব, মূর্ধন্য স্বরটা উঠাই দিয়ে একটা বিসর্গ দিব এবং পরবর্তী যা আছে তাই থাকবে, বাস। এ হচ্ছে বিষয়। তারপর দন্তস্বর সাথে কি আছে, দন্তস্বরের যুক্ত যদি বর্ণ থাকে, আমরা কিন্তু নিয়মের সময় প্রথমে বলেছি যে এই বর্ণ অর্থাৎ মূর্ধন্যস্ব, তালব্যস্ব, মূর্ধন্যস্ব, দন্তস্ব এগুলো কিন্তু যুক্ত অবস্থায় থাকবে, তাই না? যুক্ত অবস্থায়, তার মানে কি এখানে সবগুলো কিন্তু যুক্ত অবস্থায় আছে। ভাস্কর, হ্যাঁ, দন্তস্বয়ের সাথে কি বনস্পতি, সবগুলো হচ্ছে এই যে কমন একটা বিষয়, বনস্পতি খুবই পরীক্ষায় আসে, পরীক্ষায় খুবই আসে বনস্পতি। আমরা সবাই জানি বন বিসর্গ যোগ পতি হচ্ছে বনস্পতি, কিন্তু কিভাবে হইলো? নিয়ম হচ্ছে এটা, এই যে দন্তস্বরের সাথে একটা কি যুক্ত রয়েছে, কি রয়েছে, তাহলে কি দন্তস্বরের সাথে যদি থাকে তাহলে কি এটা উঠে যায় হচ্ছে বিসর্গ বসবে এবং পরবর্তীতে পটা যুক্ত হয়ে তয়ের সাথে যুক্ত হবে, এই হচ্ছে বিষয়। পরবর্তীতে একটু খেয়াল করি, কিছু ব্যতিক্রম রয়েছে, এই ব্যতিক্রমগুলো একটু রিডিং করে নিয়ে নিয়মটা একটু দেখে নেবেন। জাস্ট আমি একটু মুখে বলে দেই, সেটা হচ্ছে এখানে যে শব্দগুলো রয়েছে নিস্তব্ধ, এখানে বিসর্গ ছাড়াও কিন্তু আমরা এটাকে নিস্তব্ধ হিসেবে ব্যবহার করতে পারি, উজ্জ্বল রয়েছে এটা, ঠিক আছে। তো এরকম শব্দে সাধারণত কি হয়, এরকম শব্দের ক্ষেত্রে আমরা কি করব, এখানে একটা দন্তস্বরের সাথে ত যুক্ত করে পরিবর্তে একটা বিসর্গ দেব, তারপর পরবর্তীতে যা আছে তাই হবে। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবো। এখানে নিস্তব্ধর ক্ষেত্রে কি একটা বিসর্গ, দন্তস্বয় ত উঠে গিয়ে বিসর্গ, কিন্তু এটা কিন্তু আবার পরবর্তীতে ঠিকই এটা যুক্ত হবে পরের সাথে, অর্থাৎ দন্তস্বয় ত এটা কিন্তু থাকবেই। সহজ কথায় যদি আমরা বলি, এটা যদি আমরা এভাবে চিন্তা করি, নিস্তব্ধ, হ্যাঁ, যদি উজ্জ্বল রয়েছে তাহলে কি এখানে যা আছে তাই থাকবে, যা আছে তাই থাকবে, ঠিক আছে। শুধু মাঝখানে একটা যুক্ত হবে, মাঝখানে একটা প্লাস চিহ্ন হবে, ঠিক আছে। এ হচ্ছে বিষয়। ঠিক একই রকমভাবে এক্ষেত্রে কি স্তয়ের সাথে যা আছে তাই থাকবে, মাঝখানে শুধুমাত্র একটা বিসর্গ যুক্ত হবে, এ হচ্ছে বিষয়। সবগুলো নিয়মের ক্ষেত্রে মোটামুটি একই রকম। আর পরবর্তীতে ব্যতিক্রম কিছু নিয়ম আছে, এগুলো আসলে কোনো নিয়মের মধ্যে খুব একটা ফেলা যায় না বললেই চলে। তো এই নিয়মগুলো একটু আমরা মাথায় রাখবো, এগুলো আদার এক্সট্রা কিছু শব্দ, যেগুলো শব্দ আসলে আমাদের মনে রাখতে হবে বা মনে রাখা উচিত, ঠিক আছে। পরীক্ষার জন্য আমরা একটু এগুলো আলাদাভাবে রিডিং করে নিব। কারণ খেয়াল করি এখানে নীরব বানানের ক্ষেত্রে এখানে কিন্তু রস্বইকার রয়েছে, তাই না? নেই যোগ র, তারপর কি নিরক্ত। তো এই বিষয়গুলো অনেক সময় পরীক্ষায় আসে, যেগুলো আসলে কোনো নিয়মটাকে আসলে ফলো করে না, অনেক সময় নিয়মের বাইরে গিয়েও হয়ে যায়, কিন্তু আপনি যখন প্র্যাকটিস করবেন তখন কিন্তু অটোমেটিক্যালি এগুলো একদম ইজি হয়ে যাবে। যাই হোক, এগুলো একটু আলাদাভাবে মনে রাখার চেষ্টা করতে হবে। ওকে, পরবর্তীতে লাস্ট যে নিয়মটা রয়েছে সেটা হচ্ছে কি, লাস্ট যে নিয়মটা সেটা হচ্ছে, খেয়াল করি, বিসর্গ ইকুয়াল টু বিসর্গ মানে কি, অর্থাৎ একটা শব্দের মধ্যে যদি বিসর্গ থাকে তাহলে নিয়মটা একটু জানবো যে পূর্বপদের বিসর্গের পর, এই যেটা হচ্ছে পূর্বপদের হচ্ছে বিসর্গের পর যদি এই বর্ণগুলো থাকে, এই বর্ণগুলো থাকে, তাহলে সন্ধিতে বিসর্গ ঠিক থাকে। তো সহজ কথায় আমরা যদি বলি
যে কোনো শব্দের মধ্যে যদি বিসর্গ থাকে তাহলে সেটার আলাদাভাবে কোনো পরিবর্তন করার দরকার নাই, শুধু মাঝখানে একটা যোগ চিহ্ন আমরা বসিয়ে দেবো, মাঝখানে একটা যোগ চিহ্ন বসিয়ে দেবো। কীরকম খেয়াল করি, এখানে নিঃসঙ্গ, মনক্ষুণ্ণ, নিঃশঙ্ক যত শব্দ আছে এরকম বিসর্গযুক্ত সবগুলোর ক্ষেত্রে শুধু একটা মাঝখানে যোগ চিহ্ন বসাই দেব, তারপরে সামনে পিছে যা আছে তাই থাকবে। ঠিক আছে, সামনে পিছে যা আছে তাই থাকবে। অর্থাৎ অনেক সময় আমরা ছোটোবেলায় দেখতাম না যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, হ্যাঁ, এ প্লাস বি, হ্যাঁ, এতে হচ্ছে আকাশ, বিতে হচ্ছে বর্ষা, হ্যাঁ, নাকি এতে হচ্ছে অনন্ত আর বিতে হচ্ছে বর্ষা। তাহলে কি অনন্ত আর বর্ষার যে কি তারা যে লাভ করে দুজন সেটা যুক্ত হয় কিভাবে, প্লাস দিয়ে। অর্থাৎ কি তাদের দুইটা হৃদয় এক জায়গায় হয়ে গিয়েছে, মাঝখানে শুধু প্লাস করে দিয়ে একটা সেতু বন্ধন তৈরি করে দিয়ে তাদের দুইজন ব্যক্তিকে এক জায়গায় মিলিত করে দেয়। তো আমরা ছোটোবেলায় দেখতাম দেয়ালের সাথে এরকম করে লিখে রাখতো, হ্যাঁ, আকাশ, অনন্ত, বর্ষা, এগুলা। তো যাই হোক, আমরা ওদিকে যাচ্ছি না। ঠিক এটাও ঠিক একই রকম। এটা কি দুইটা আলাদা হলেও দুইটা হৃদয়টা হচ্ছে এক, দেহ হচ্ছে এক, শুধু মাঝখানে একটা যোগের একটা সেতু বন্ধনের দরকার। তো সেই সেতু বন্ধনটাই হচ্ছে প্লাস, সেই সেতু বন্ধনটাই হচ্ছে প্লাস। তো এই অনন্ত বর্ষার মতো, হ্যাঁ, তো এগুলো সবগুলোই হচ্ছে বিসর্গযুক্ত শব্দ ক্ষেত্রে আমরা কি করব, শুধুমাত্র প্লাস যুক্ত করে দেব, তাহলে কিন্তু সবগুলো এই নিয়মের মধ্যে যত আছে সবগুলো এই নিয়মের মধ্যে পড়ে যাবে। খুব ইজি একটা নিয়ম, এ হচ্ছে বিষয়। তো যাই হোক, আজকে আমাদের 13তম ক্লাস মোটামুটি আমরা শেষ করলাম, অর্থাৎ সন্ধি ক্লাসটা আমরা বিগত সময়ে 2টা ক্লাস করেছি, আজকে লাস্ট ক্লাস ছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার জায়গা থেকে আমি চেষ্টা করেছি আপনাদেরকে যতটা আসলে সহজভাবে বোঝানো যায়, এ হচ্ছে বিষয়। তো আশা করি আপনারা উপকৃত হচ্ছেন। আমাদের পরবর্তী ক্লাস কিন্তু আমাদের রুটিন নিশ্চয়ই আপনাদেরকে দেওয়া রয়েছে বা আমাদের পেজেও কিন্তু দেওয়া রয়েছে। তারপরও যদি আমি বলি যে আমার ক্লাসটা মূলত হচ্ছে 3 দিন হবে, অর্থাৎ রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। এই 3 দিনে আমার ক্লাস হচ্ছে 7:30টায় হবে, হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। তো 7:30টায় কিন্তু আমার 3 দিন সপ্তাহে বাংলা ক্লাস হবে এনটিআরসিকে কেন্দ্র করে, এ হচ্ছে বিষয়। তো পরবর্তী ক্লাস হচ্ছে আমাদের 14তম ক্লাস, পরবর্তী 14তম ক্লাস দেখা হবে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।